অর্গানোফসফরাস কম্পাউন্ডস পয়জনিং বা ওপিসি পয়জনিং নিয়ে আমরা এই ভিডিওতে জানবো। ওপিসি গুলা সাধারণত আমরা জানি যে ইনসেকটিসাইড হিসেবে ইউজ করা হয় এবং দেখা যায় যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিছু হইলেই এই পয়জনটা নিয়ে সুইসাইড করার ট্রাই করে এবং হসপিটালগুলোতে এই কেসগুলা খুবই কমন। ফলে দেখা যায় যে ওপিসি পয়জনিংটা সুইসাইডাল পয়জন হিসেবে অনেক বেশি ইউজ হওয়ার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য। শুরুতে আমাদের জানতে হবে যে ইনসেকটিসাইড জিনিসটা কি। ইনসেকটিসাইড মানে সে সকল এজেন্টস যেগুলা ইনসেক্টস বা পোকামাকড় কিল করতে ইউজ করা হয়, কারণ পোকামাকড় আমরা জানি যে প্লান্টস বা প্লান্টসের বিভিন্ন প্রোডাক্টসকে ডিস্ট্রয় করে। সো এই জন্য আমরা এইগুলাকে কিল করতে আমরা আমাদের ফসলি জমি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইনসেকটিসাইডস ইউজ করে থাকি। এই যে ইনসেকটিসাইডসগুলা এগুলোকে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি যে ভার্চুয়ালি হার্মলেস। হার্মলেস বলতে এরা ইনসেকটিসাইড হিসেবে তো কাজ করতেছে, কিল করতেছে পোকামাকড় বা ইনসেক্টকে, বাট পাশাপাশি আমাদের হিউম্যানদের জন্য এটা হার্মলেস। যেমন হচ্ছে ফেনোক্সি অ্যাসিটিক অ্যাসিড, তারপর প্লান্ট বিভিন্ন হরমোনস এমসিপিএ, ডিসিপিএ, টিসিপিএ, কপার অক্সাইডস, লাইম সালফার ওয়াশেস, পেট্রোলিয়াম ওয়াশেস, টারওয়েল ইমালশনস, এরকম কিছু নাম আমরা মনে রাখতে পারি। তারপরে কম্পারেটিভলি হার্মলেস মানে এটা হার্মলেস বাট কিছুটা হার্ম এটা থাকতে পারে। এটা হচ্ছে যেমন 20% সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড এগুলো। তারপরে মাইল্ডলি টক্সিক অর্থাৎ কিছুটা টক্সিক, যেমন ডিডিটি, গ্যামাক্সেন বা আরও যেগুলো আছে যে ক্লোরোডেন, অ্যালডিন, ডাইঅ্যালডিন এগুলা। হ্যাঁ, তারপরে হাইলি টক্সিক। তো এই হাইলি টক্সিকের মধ্যেই কিন্তু আমরা এই যে অর্গানোফসফরাস যে কম্পাউন্ডসগুলো ওপিসিগুলো এগুলো পড়ে, ঠিক আছে। তারপরে আর্সেনিক্যাল যে কম্পাউন্ডসগুলো আছে, নিকোটিন আছে, সো এরকম বিভিন্ন কিছু। আমরা এই ক্লাসিফিকেশনটা যে খুব টাটকা মুখস্থ রাখতে হবে এরকম না, আমরা জাস্ট প্রত্যেকটা থেকে কয়েকটা এক্সাম্পল মনে রাখবো। ইনসেকটিসাইডকে আমরা আরেকটা ভাবেও ক্লাসিফাই করতে পারি যে অর্গানোফসফরাস কম্পাউন্ডস, তারপরে হ্যালোজেনেটেড হাইড্রোকার্বনস, এর মধ্যে অ্যালব্রিন, ডাইঅ্যালব্রিন, অ্যান্ড্রিন, ডিডিটি এগুলা পড়ে। আর কার্বামেট কম্পাউন্ডস যেমন কার্বাইল, অ্যালডিকার্ভ, কার্বোফুরান এগুলা। তারপরে মিসেলেনিয়াস বিভিন্ন আছে যেমন সল্টস অফ মার্কারি, আর্সেনিক, ফ্লোরাইডস, সায়ানাইডস, ফেনোলিক কম্পাউন্ডস এগুলোও কিন্তু আমাদের যে ইনসেকটিসাইডস তার মধ্যে পড়ে। এখন আসা যাক ওপিসিতে বা অর্গানোফসফরাস কম্পাউন্ডসে। এগুলা হচ্ছে এস্টার্স অফ ফসফরিক অ্যাসিড, অর্থাৎ ফসফরিক অ্যাসিড দিয়ে কিন্তু এগুলো তৈরি। ফসফরিক অ্যাসিডগুলো এস্টেরিফিকেশন করে মিলিত হয়ে কিন্তু আমাদের ওপিসি তৈরি করে এবং এই ওপিসিকে সাধারণত অ্যাম্বার কালার বোতলে রাখা হয়। তো অ্যাম্বার কালার মানে হচ্ছে ইয়েলোইশ ব্রাউন টাইপের একটা কালার। কেন অ্যাম্বার কালার বোতলে রাখা হয় এটা কিন্তু জিজ্ঞেস করে। এটা রাখা হয় কারণ ওপিসির যে এফিকেসি বা ওপিসির যে এফেক্টিভনেস এটাকে মেনটেন করতে। এটাতে না রেখে আমি যদি একটা হোয়াইট গ্লাস জারে রাখতাম, যেমন অন্য পয়জনকে আমি রাখতে পারি, তাহলে দেখা যেত যে কি হইতো যে সূর্যের যে আলোটা আছে ওই লাইটের সাথে অক্সিডেশন রিয়াকশন হইতো, ফলে কি হইতো যে এটার কিলিং পাওয়ার নষ্ট হয়ে যাইতো। ইনসেক্টসকে যেটা কিল করবে ইনসেকটিসাইড হিসেবে সেটা নষ্ট হয়ে যাইতো। এজন্য এটাকে আমরা অবশ্যই অ্যাম্বার কালার বোতলে রাখতে হবে। এবং এই ওপিসিটা সাধারণত ক্রিস্টাল লাইক থাকে, নর্মালি ক্রিস্টাল বা দানা দানা টাইপের। এটাকে আমরা অ্যারোমেক্স নামে একটা সলভেন্ট বা দ্রবণের সাথে আমরা এটাকে মিশাই এবং এটাকে মেশানোর কারণে কিন্তু দেখা যায় যে এটা একটু তরল টাইপের হয়। আর এই অ্যারোমেক্স যে সলভেন্ট আমরা ইউজ করলাম, এই অ্যারোমেক্সের কারণেই এই ওপিসির কিন্তু যে স্মেল সেটা কেরোসিন লাইক হয়। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা কেরোসিন যেটা ওটাতে তো কেরোসিন স্মেল থাকেই, কিন্তু এই ওপিসিতেও কিন্তু কেরোসিন লাইক স্মেল থাকে। এই দুটার মধ্যে ডিফারেন্স কি সেটা আমাদের জানতে হবে, আমরা জানবো। ওপিসি কিন্তু সব রুট দিয়েই বডির সব রুট দিয়ে অ্যাবজর্ব হইতে পারে এবং প্রত্যেক রুট দিয়ে অ্যাবজর্ব হওয়ার পরে এটা টক্সিক হিসেবে কাজ করে। অর্থাৎ যে কোনো রুট হইতে পারে, ওরাল রুট, ইনজেক্টেবল রুট বা যে কোনো রুট দিয়ে এটা বডিতে ঢুকলে অ্যাবজর্বেশন হইতে পারে এবং পাশাপাশি এটা টক্সিক হিসেবে বা মানে বিষাক্ত হিসেবে কাজ করে। এবং ওপিসি পয়জনিংয়ের ক্ষেত্রে পিউপিলটা ফার্স্টে কনস্ট্রিক্টেড হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে আবার এটা ডাইলেটেড হয়, মানে কনস্ট্রিক্টেড হয়ে থাকে এরকম না, প্রথম ফার্স্টলি এটা কনস্ট্রিক্টেড হয়, লেটার আবার এটা ডাইলেটেড হইতে পারে। একটা পয়জনিংয়ে আমরা বলছিলাম যে পিউপিল কিন্তু কনস্ট্রিক্টেড হয়, মনে করো তো কোন পয়জনিংটা? অপিয়াম। হ্যাঁ, অপিয়ামেও কিন্তু পিউপিলটা কনস্ট্রিক্টেড হয়। ওপিসি পয়জনিংয়ের ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু অবশ্যই উইদিন 1 আওয়ার আনতে হবে হসপিটালে। যদি 1 আওয়ারের মধ্যে না আনা হয় তাহলে দেখা যেতে পারে যে ট্রিটমেন্ট দিতে ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। এবং স্টোমাক ওয়াশকে অবশ্যই 3 ঘন্টার আগে দিতে হবে, নাহলে 3 ঘন্টার পরে দিয়েও লাভ নেই, কারণ দেখা যায় যে পয়জনটা কিন্তু
বডিতে অ্যাবজর্পশন হয়ে যাবে, আর অ্যাবজর্পশন হয়ে গেলে তো ব্লাডের সাথে মিশে যাবে, তখন আর স্টোমাকে ওয়াশ দিয়েও লাভ নেই। ওপিসির যে ক্লাসিফিকেশন সেটা বলছিলাম যে অ্যালকাইল কম্পাউন্ডস, অ্যারাইল কম্পাউন্ডস, এভাবে আমরা ভাগ করতে পারি। অ্যালকাইল কম্পাউন্ডসগুলোকে আমরা ACTP, TEPP আর হচ্ছে OMPA, এই তিনটা সব থেকে ইম্পর্টেন্ট। তাই এই তিনটার আমাদের যে ফুল ফর্ম সেটা আমাদের জানতে হবে। ACTP মানে হচ্ছে হেক্সা ইথাইল টেট্রাফসফেট, TEPP মানে হচ্ছে টেট্রা ইথাইল পাইরোফসফেট, OMPA মানে হচ্ছে অক্টামিথাইল পাইরোফসফেট ফসফোরামাইড। হ্যাঁ, এই তিনটার পরে আরও কিছু নাম আমরা মনে রাখতে পারি, মেলাথায়ন, সিস্টক্স, ঠিক আছে, এই কয়টা নাম মনে রাখলেই হচ্ছে। তারপরে অ্যারাইল কম্পাউন্ডসে আমরা চলে আসবো প্যারাথায়ন, তারপরে মিথাইল প্যারাথায়ন, প্যারা অক্সোন, ক্লোরোথায়ন, ডায়াজিনন। নামগুলো মনে রাখা সহজ, আমরা জাস্ট একটু বুঝে বুঝে নিজেদের মতো করে ট্রিক খাটিয়ে মনে রাখবো। ওপিসির আর একটা মডার্ন ক্লাসিফিকেশন অনেক সময় বলি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনসেকটিসাইড, অ্যানিম্যাল ইনসেকটিসাইড, হাউস হোল্ড ইনসেকটিসাইডস, এভাবে আমরা ভাগ করতে পারি। এই এগ্রিকালচারাল যেগুলো সেগুলো হাইলি টক্সিক, অ্যানিম্যালগুলো হচ্ছে মডারেটলি, আর হাউস হোল্ড আমরা যেগুলো ইউজ করি এগুলো লো টক্সিক। সেইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আমি এখানে ক্লাসিফিকেশনটা দিয়ে দিচ্ছি, এটা দেখে নিতে পারো চাইলে, নট দ্যাট ইম্পর্টেন্ট। আর ওপিসি কমন একটা সুইসাইডাল পয়জন, স্পেশালি রুরাল এরিয়াতে, কারণ এটা চিপ, এটা ইজিলি অ্যাভেলেবেল, এটা সস্তা এবং হাইলি টক্সিক। সো এই জন্য এই জিনিসগুলোর পরে আমরা চলে যাব মেকানিজম অফ অ্যাকশনে। তো মেকানিজমটা সহজ, আমাদের জানতে হবে যে ওপিসি যখন ব্লাডে অ্যাবজর্বড হইল, আফটার অ্যাবজর্পশন এটা কিন্তু বাইন্ড করে একটা এনজাইমের সাথে, যেটাকে আমরা বলি অ্যাসিটাইল কোলাইন এস্টারেস। এই যে অ্যাসিটাইল কোলাইন এস্টারেস, এই এনজাইমটা কি কাজ করে এটা আমাদের জানতে হবে। এই এনজাইমটা হচ্ছে সাধারণত আমাদের যে মায়োনিউরোনাল জাংশন থাকে, হ্যাঁ, ওই মায়োনিউরোনাল জাংশনে বা আমাদের যে সিনাপস থাকে, ওই সিনাপসের সিনাপটিক ক্লেফটে ওই দিকে এটা কিন্তু অ্যাসিটাইল কোলাইনকে ভাঙতে দেয় না, ব্রেকডাউন করতে দেয় না। ফলে অ্যাসিটাইল কোলাইন যদি না ভাঙে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে কিন্তু অ্যাসিটাইল কোলাইনগুলো অ্যাকুমুলেট করে যাবে প্যারাসিম্পেথেটিক, সিম্পেথেটিক বা সোমাটিক সাইটসগুলোতে। অ্যাসিটাইল কোলাইন যদি জমা হয়ে যায় তাহলে হচ্ছে সিনাপস দিয়ে ইম্পালস ট্রান্সফারে প্রবলেম হবে, ওভার অ্যাক্টিভিটি অফ অ্যাসিটাইল কোলাইন হবে, এবং আলটিমেটলি কি হবে, এই যে সাইন সিমটমস অফ অ্যাসিটাইল কোলাইন এটা প্রকাশ পাবে, বডিতে ওভার সিক্রেশন হবে। প্যারাসিম্পেথেটিক যে নার্ভাস সিস্টেম এটা স্টিমুলেটেড হবে বেশি, এটার হাইপার অ্যাক্টিভিটি দেখা যাবে। সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাসিটাইল কোলাইন যদি বডিতে জমা হয়ে যায় তাহলে যে সাইন সিমটমসগুলো হয়, প্যারাসিম্পেথেটিক সিস্টেমটা বেশি স্টিমুলেটেড হয়ে যাবে, ওভার সিক্রেশন হবে বডির সব জায়গায় দিয়ে। সো সেইগুলো আমরা দেখব। আর তার আগে আমরা একটু ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ডটা দেখে আসি। যে TEPP যেটা, সেটার যে ফ্যাটাল ডোজ সেটা 50 মিলিগ্রাম, ইন্টারমাস্কুলার যদি দেই তাহলে 50 মিলিগ্রাম, আর যদি ওরালি দেই তাহলে 100 মিলিগ্রাম। আর OMP এর ক্ষেত্রে যদি ইন্টারমাস্কুলার দেই তাহলে হচ্ছে 80 গ্রাম, ওরালি দিলে 175 গ্রাম। সো এইভাবে করে আমরা সবগুলোর ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড জানে নিব। তো ফ্যাটাল পিরিয়ডের ক্ষেত্রে আমরা একটু ক্লেভারলি মনে রাখতে পারি যে আনট্রিটেড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ট্রিটমেন্ট না নেওয়ার কারণে 24 ঘন্টার মধ্যে তারা মারা যায়। আর যে সকল কেসে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো হইল না, তাহলে তারা 10 দিনের মধ্যে ইউজুয়ালি দেখা যায় যে মারা যায়। যে সকল কেসগুলো নন ফ্যাটাল, অর্থাৎ মারাত্মক কোনো কেস না, হয়তো বা পয়জনিং হয়েছে বাট ওইটা সিভিয়ার কোনো কেস না, তখন দেখা যায় যে 6 থেকে 30 ঘন্টার মতো হচ্ছে গিয়ে ইফেক্টসগুলো পারসিস্ট করে, তারপরে আবার 2 থেকে 3 দিন পরে ভালো হয়ে যায়, বা অনেক সময় দেখা যেতে পারে 2 সপ্তাহ পর্যন্ত একটু অসুস্থ থাকবে, পরে ঠিক হয়ে গেছে। বাট আলটিমেটলি 10 দিনের মধ্যে কিন্তু সুস্থ হয়ে যায় সাধারণত, যদি না হাইপোক্সিক এনকেফালোপ্যাথি হয়। তাহলে আমরা সাইন সিমটমসে চলে যাব। তো সাইন সিমটমসকে আমরা একটু 3 ভাগে ভাগ করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে অ্যাকিউট কোলিনার্জিক সিমটমস অ্যান্ড প্যারালাইসিস, অর্থাৎ ওই যে বললাম অ্যাসিটাইল কোলাইন বাইরে গেছে, ফলে কি হবে, কোলিনার্জিক সিমটমসগুলো আমি পাবো, এবং এই কোলিনারি সিমটমসগুলো পাবো এবং প্যারালাইসিসও পাবো। আর 2 নম্বর হচ্ছে সাবঅ্যাকিউট প্রক্সিমাল উইকনেস, অর্থাৎ এরপরে একটা সাবঅ্যাকিউট প্রক্সিমাল উইকনেস হবে, যেহেতু প্যারালাইসিস হয় তো এর ফলে এটা হবে, এবং আলটিমেটলি ডিলেইড নিউরোপ্যাথি কিন্তু হবে। সো এভাবে মনে রাখবো। তারপরে এখন আসা যাক যে এই যে অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস, কোলিনার্জিক যে সিমটমসগুলো সেগুলো কী কী, এটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করি, যে মাস্কারেনিক কিছু সাইন, নিকোটিনিক কিছু সাইন, আর হচ্ছে CNS ম্যানিফেস্টেশন। যে মাস্কারেনিক ইফেক্টসগুলো আমি স্লাজ দিয়ে মনে রাখতে পারি, SLUDGE। এস হচ্ছে স্যালাইভেশন,
এলে হচ্ছে ল্যাক্রিমেশন, ইউতে হচ্ছে ইউরিনেশন, ডিতে হচ্ছে ডায়রিয়া, জিতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্ট্রেস বা গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাওয়া, ইতে হচ্ছে ইমিসিস। দেখো ইমিসিস মানে বমি করা বেশি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি যদি বেড়ে যায় ডায়রিয়া হবে, তারপর হচ্ছে ডায়রিয়া তো হবে, এবং ইউরিনেশন বেশি বেশি প্রস্রাব হবে, ল্যাক্রিমেশন হবে, এবং আলটিমেটলি স্যালাইভেশন হবে, বেশি বেশি লালা পড়বে, চোখ দিয়ে পানি পড়বে। সো এই যে সব কিছুইতে কী হচ্ছে, সিক্রেশন বাড়তেছে। সো এগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি সাইন সিমটমসগুলো। আমরা ডাম্বেলস দিয়েও মনে রাখতে পারি, যেমন ডায়াফোরেসিস মানে হচ্ছে এক্সেসিভ পার্সপিরেশন, বা মানে বডি থেকে অনেক বেশি পানি বেরোয় যাচ্ছে ঘামের মাধ্যমে, সোয়েটের মাধ্যমে আমরা বলতে পারি। আচ্ছা, তো ডায়াফোরেসিস হবে, তারপরে ডায়রিয়া হবে, ইউরিনেশন হবে, মায়োসিস বলতে বোঝানো হয়েছে যে পিপল কনস্ট্রিক্টেড হবে, হ্যাঁ। ব্রাডিকার্ডিয়া হবে, ব্রোঙ্কোস্পাজম হবে, তারপর হচ্ছে ব্রোঙ্কোরিয়া হবে, ব্রোঙ্কিয়াল যে সিক্রেশন সেটাও বেড়ে যাবে, ইমেসিস হবে, বমি হবে, ল্যাক্রিমেশন হবে, স্যালাইভেশন হবে। সো এইভাবে আমরা মনে রাখতে পারি। এগুলো নিউমোনিক্স, হ্যাঁ। এখন আসা যাক মাসক্যানিক ইফেক্টকে আমরা একটু আলাদাভাবে সিস্টেম অনুযায়ী ভাগ করছি, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনালের মধ্যে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্রাম্পস বা অ্যাবডোমিনাল কিছুটা পেইন হইতে পারে, ডায়রিয়া, ফিকাল ইনকন্টিনেন্স, টেনেসমাস হচ্ছে যখন দেখা যাবে যে স্টুল বের হবে তখন একটু ওটার সাথে ব্যথা হচ্ছে, পেইনফুল, ফিকাল ইনকন্টিনেন্স, অর্থাৎ এমনি দেখা যাচ্ছে ফিসিস বেরোয় যাচ্ছে। রেসপিরেটরি সাইন সিমটমসের মধ্যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ডিসনিয়া হবে, শ্বাসকষ্ট হবে, সাইনোসিস, পালমোনারি ইডিমা, হাইপোটেনশন হবে। কার্ডিওভাস্কুলারে দেখা যাবে ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন, পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যাবে, পিন পয়েন্ট পিউপিল পাবো আমরা, ব্লাডিং অফ ভিশন পাবো। আমরা পিন পয়েন্ট পিউপিল আরও কোথায় কোথায় পাই এটা জানতে হবে, অপিয়াম পয়জনিংয়ে পাই, ওপিসি পয়জনিংয়ে পাই, তারপর হচ্ছে আমরা নিউরোসিফিলিসে পাই, পন্টাইন হেমোরেজে পাই, আর অনেকগুলো কজ কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজ সোয়েটিং হবে, স্যালাইভেশন হবে, ল্যাক্রিমেশন হবে। আর নিকোটিনিক এবং সিএনএস ডিফেক্টসগুলো সেগুলো কী কী? নিকোটিনিকের মধ্যে হচ্ছে মেইনলি মাস্কুলার যে বিষয়গুলো, যে মানে মাসেলগুলা উইকনেস হবে, টুইচিং হবে, টুইচিং মানে হুটহুট করে মাসেল কাইপে উঠতেছে, ফ্যাসিকুলেশন টাইপের, হ্যাঁ, এবং ক্রাম্প, মাসেলে ক্রাম্প হবে, ব্যথা হবে কিছুটা, এবং আলটিমেটলি এক পর্যায়ে কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে যাবে। এবং সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে হচ্ছে টেকিকার্ডিয়া, হাইপারটেনশন, প্যালোর, মায়োড্রেসিস। সো আমি দেখতেছি কি, আমি দেখলাম যে মাসকারেনিক ইফেক্টে যে ব্রাডিকার্ডিয়া হইলো, তারপর ওইখানে পিপিলটা কনস্ট্রিক্টেড হইলো বা মায়োসিস হইলো, কিন্তু এখানে আবার দেখতেছি পরবর্তী স্টেজে কিন্তু টেকিকার্ডিয়াও হচ্ছে, আবার মায়োড্রেসিস বা পিপিল ডাইলেটেডও হচ্ছে। তারপরে সিএনএস ম্যানিফেস্টেশনের মধ্যে দেখা যাবে যে রেস্টলেসনেস দেখা যাচ্ছে, বা হেডেক, মাথা ব্যথা হচ্ছে, কাঁপাকাঁপি হচ্ছে, ড্রাউসিনেস হচ্ছে, কনফিউশন হচ্ছে, যতগুলো সিএনএস ম্যানিফেস্টেশন, মানে সিএনএস ম্যানিফেস্টেশন বলতে আমরা যা জানি তার মধ্যে মেজরিটি এখানে প্রকাশ পাচ্ছে, কোমা, কনভালশন, রেসপিরেটরি সার্কুলেটরি যে সেন্টার্সগুলো, এগুলোও ডিপ্রেশন হচ্ছে। সো এগুলো দেখা যাচ্ছে। ইন্টারমিডিয়েট এবং ডিলেড সাইন সিমটমস কিছু থাকে, সেগুলো যদি আমরা একটু জানতে চাই, আমরা বলছিলাম যে ডিলেড নিউরোপ্যাথি হয়। তো তার আগে আমি একটু বলে আসি যে পোরফাইরিনেমিয়া, এই টার্মটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ রেড টিয়ার পরীক্ষায় ধরে যে হোয়াট ইজ রেড টিয়ার। আমাদের এই ওপিসি পয়জনিংয়ের ফলে দেখা যায় যে ল্যাক্রিমাল যে গ্ল্যান্ডস আছে সেখানে হচ্ছে পোরফাইরিন জমা হয়, এবং এই পোরফাইরিন জমা হওয়ার কারণে এখানে কিন্তু মানে চোখ দিয়ে পানি পড়ে, যেটা রেড কালারের হয়, এবং এটাকে আমরা বলি রেড টিয়ার, হ্যাঁ। এবং এই রেড টিয়ার যে বের হয় এটাকে আমরা একটা টার্ম বলি, সেটা হচ্ছে ক্রোমোলা ক্রায়োরিয়া, এরকম একটা শব্দ দ্বারা আমরা রেড টিয়ারকে বোঝাই, বা এটাকে আমরা পোরফাইরিনিমিয়াও বলি। ইন্টারমিডিয়েট সিনড্রোম এবং ডিলেইড সিকুয়েলি বা ডিলেইড যে কনসিকোয়েন্স, এই সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো। যে ওপিসি পয়জনিংয়ের ফলে পার্সনটার ট্রিটমেন্টটা যদি প্রপারলি না হয়, তাহলে দেখা যাইতে পারে যে ওপিসি পয়জনিংয়ের 1 থেকে 4 দিন এর মধ্যে বা 1 থেকে 5 দিনের মধ্যে তার বিভিন্ন সিমটমস বা সাইন্স অ্যাপিয়ার করতে পারে। যেমন হচ্ছে গিয়ে তার মোটর যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে সেগুলো পালসিস হবে, স্পাইনাল নার্ভগুলো পালসিস হইতে পারে, বা নেক ফ্লেক্সর মাসেল এবং প্রক্সিমাল লিম যে মাসেলসগুলো আছে, হাত পায়ের যে প্রক্সিমাল মাসেলসগুলো আছে, এগুলো হচ্ছে প্যারালাইসিস হবে। যেমন হচ্ছে বাইসেপস বা পায়ের মধ্যে যে মাসেলসগুলো আছে প্রক্সিমালি, সেগুলো হচ্ছে গিয়ে প্যারালাইসিস হইতে পারে, এবং আলটিমেটলি রেসপিরেটরি মাসেলগুলো প্যারালাইসিস হয়ে তার কিন্তু রেসপিরেটরি ফেলিওর হইতে পারে। এবং এইগুলা কেন হচ্ছে, কারণ হচ্ছে দেখা যায় যে অনেকটা টাইম ধরে যেহেতু কোলিনেস্টেরেজ ইনহিবিশন এবং মাসেল নেক্রোসিস যদি হয়, তাহলে সেই কারণে এই সবগুলো কাহিনীগুলো হইতে পারে, এবং এর কারণে এক পর্যায়ে, তবে এখানে কিন্তু কোনো সেন্সারি লস হয় না, এটা ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট সিনড্রোমে। তারপর হচ্ছে ডিলেইড যে সিকুয়েল, আমরা আগেই বলে আসছি যে ডিলেইড নিউরোপ্যাথি কিন্তু হয়। সো ডিলেইড যে পেরিফেরাল নিউরোপ্যাথি, সেটা 1 থেকে 5 উইক এর মধ্যে, মানে ওই ওপিসি পয়জনিং এক্সপোজারের 1 থেকে 5 উইকের পরে এটা দেখা যাইতে পারে। যেমন প্যারাথায়ন, ম্যালাথায়ন বা ট্রাইক্লোরোফন, এইগুলাতে স্পেশালি দেখা যায় পার্টিকুলারলি। শুরুতে দেখা যায় যে প্যারেস্থেশিয়া হয়েছে বা পার্শিয়াল উইকনেস হয়েছে, পেইন হয়েছে, ক্রাম্প হয়েছে,
পরবর্তীতে দেখা যায় অ্যাটাক্সিয়া বা উইকনেস, টো ড্রপ, অর্থাৎ এগুলা হচ্ছে, এবং এগুলা প্রোগ্রেস করে এক পর্যায়ে দেখা যায় হচ্ছে গাইলেইয়ান ব্যারি সিনড্রোম বা জিবিএস নামে একটা সিনড্রোমে আক্রান্ত হয়ে যায়, এবং এর ফলে রিফ্লেক্স কমে যায়, এবং ডিজিজটা 2 থেকে 3 মাস প্রোগ্রেস করে, এবং আলটিমেটলি মাসেল ওয়েস্টিং হইতে পারে। সো এই বিষয়গুলো আমরা ডিলেড সিকুয়েল বা ডিলেড যে ফলাফল পরিণতি সেটা আমরা জানি। তারপরে যে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার পয়জনিং, এটা বলতে বোঝায় যদি মাইল্ড পয়জনিং হয় তাহলে কিছু সাইন সিমটমস থাকবে, যেমন নশিয়া, ম্যালাইস, বা ম্যালাইস মানে জেনারেল উইকনেস, ফ্যাটিক থাকবে, মিনিমাল মাসেল উইকনেস থাকবে। আর মডারেট যদি পয়জনিং হয় তাহলে স্লাস যেটা বলছিলাম ওইটা তো থাকবেই, পাশাপাশি ট্রেমোর্স, উইকনেস, ফ্যাসিকুলেশনস বা এই যে সিএনএস যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলোও থাকবে। আর সিভিয়ার পয়জনিং হলে স্লেস তো থাকবেই, পাশাপাশি এখানে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, উইকনেস, ফ্যাসিকুলেশনস, কোমা বা সিভিয়ার যে সিএনএস ম্যানিফেস্টেশনগুলো সেগুলো চলে আসবে। আর কজ অফ ডেথ কি ওপিসি পয়জনিংয়ের ফলে? আর্লি যে কজ সেটা হচ্ছে আলটিমেটলি লিডস টু অ্যাসফিক্সিয়া, যেমন রেসপিরেটরি মাসেলগুলো প্যারালাইসিস হবে, রেসপিরেটরি অ্যারেস্ট হবে রেসপিরেটরি সেন্টার ইনহিবিশনের ফলে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে অনেক বেশি। আর লেট কজ যদি বলি তাহলে হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। হ্যাঁ, তারপরে ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে সিস্টেমটা সেটা হচ্ছে ডিকন্টামিনেশন, অর্থাৎ পার্সেন্টটাকে অবশ্যই পেশেন্টটাকে সোর্স থেকে বা যেখান থেকে সে ওপিসি পয়জনিংটা নিছে সেটা থেকে আমি রিমুভ করবো, তার ক্লোজগুলো খুলে ফেলবো, এবং এক্সপোজ যে এরিয়াসগুলো আছে বডি সেটা সোপ, ওয়াটার এগুলো দিয়ে ধুয়ে নিব, গ্যাস্ট্রিক লাবাস দিব বা গ্যাস্ট্রিক ওয়াশ করবো 1:5000 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। যদি পয়জন মুখে নেয় বা ওরালি নেয় তাহলে এটা গ্যাস্ট্রিক লাবাস কাজে দিবে, এবং অ্যাক্টিভেটেড চারকোলও দেওয়া যাইতে পারে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী। এবং অ্যান্টিডোট হিসেবে খুবই ইম্পর্টেন্ট অ্যাট্রোপিন এবং প্যারালিডক্সাইম, এই দুইটাই কিন্তু দিতে হবে। আমি শুধু অ্যাট্রোপিন দিলাম বা শুধু প্যারালিডক্সাইম দিলাম তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ দেখা যায় যে অ্যাট্রোপিনটা হচ্ছে আমাদের যে মাসকুলারিক সাইন সিমটমস, যে এই যে সিক্রেশন হচ্ছে ওভার সিক্রেশন, এটা কমাইতে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু এটা কমাইলেই তো আমার হচ্ছে না, আমার অ্যাকচুয়ালি কি করতে হবে? আমার ওই যে কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে সেটাকে যেহেতু ইনহেবিট করছিল, আমার অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে দেয় নাই, সেই এনজাইমটাকে যাতে ইনহেবিট না করে সেটাকে রিঅ্যাক্টিভেট করতে হবে, এবং এই প্যারালিডক্সিম হচ্ছে সেটা রিঅ্যাক্টিভেটর। এই জন্য এই প্যারালিডক্সিম মাস্ট দিতেই হবে, এই দুইটা একসাথে দিতে হবে বা এই দুইটা কো-অ্যাডমিনিস্টার করতে হবে। সো অ্যাট্রোপিন দিতে হবে কীভাবে সেটা এখানে লেখা আছে, যে স্টার্ট উইথ 2 থেকে 4 মিলিগ্রাম ইন্টারভেনাস অ্যান্ড রিপিটেড আফটার এভরি 5-10 মিনিট পর, কিন্তু এটা রিপিটেড করতে হবে যতক্ষণ পর্যন্ত না অ্যাট্রোপিনাইজেশন হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাট্রোপিনাইজেশন যতক্ষণ পর্যন্ত না হবে আমার ততক্ষণ পর্যন্ত দিতে হবে। এবং প্রতি অ্যাম্পুল অফ অ্যাট্রোপিন কিন্তু 0.6 ml অ্যাট্রোপিন কন্টেইন করে। এবং দেখা যায় সাধারণত আমরা এগুলো ইন্টারভেনাস রুটেই তো দেই, রাইট? এবং দেখা যায় যে ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস ইনিশিয়ালি 5টা অ্যাম্পুল দেওয়া হয়, এবং যেটাকে প্রতি 5 মিনিট পর ডাবল করা হয় যতক্ষণ পর্যন্ত না অ্যাট্রোপিনাইজেশন হবে। অ্যাট্রোপিনাইজেশন কি সেটা আমরা জানতেছি। অ্যাট্রোপিনাইজেশন কি সেটা জানার আগে আমরা আরও বেশ কিছু জিনিস একটু জানি না আসি। অ্যাট্রোপিন ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি এটাতে যত সিক্রেশনসগুলো হচ্ছিল সেগুলো বন্ধ না হয়, এবং সব সিক্রেশনগুলো থেমে না যায়, অর্থাৎ অ্যাট্রোপিনাইজেশন না হয়। অর্থাৎ অ্যাট্রোপিন যে আমি দিলাম, আমি যে অ্যাট্রোপিন দেওয়ার কারণটা কী ছিল? যাতে সিক্রেশনগুলো কমে যায়। তো অ্যাট্রোপিন দেওয়ার অবজেক্টিভ যখন ফুলফিল হবে তখন সেটাকে আমরা বলি অ্যাট্রোপিনাইজেশন। এবং সাধারণত অ্যাভারেজ পেশেন্টদের 40 মিলিগ্রাম পার ডে রিকোয়ার হয় অ্যাট্রোপিন, এবং 1000 মিলিগ্রাম পার ডেও প্রয়োজন হইতে পারে বা লাগতে পারে প্রয়োজন অনুসারে। আর প্যারালিডক্সিম এবং অ্যাট্রোপিন এগুলো যেহেতু সাইনার্জিস্টিক্যালি অ্যাক্ট করে, এজন্য একসাথে দিতে হবে। সাপোর্টিভ কেয়ারও দিব, অর্থাৎ অ্যাবসোলুট রেস্ট, তারপরে এয়ারওয়ে ঠিক করব, অক্সিজেন ইনহেলেশন, রেসপিরেটরি সাপোর্ট, ডায়াজিপাম টু কন্ট্রোল কনভালশন, তারপরে অ্যান্টিবায়োটিক্স দিতে পারি পালমোনারি ইনফেকশন কন্ট্রোল করতে, ডায়াবেটিক্স দিতে পারি পালমোনারি ইডিমা কন্ট্রোল করতে। এই সব কিছুই কিন্তু সাপোর্টিভলি দেওয়া লাগবে। অ্যাট্রোপিনাইজেশন মানে হচ্ছে যে এমন ইজ আ প্রসেস বাই হুইচ পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ অ্যাট্রোপিন আপ টু নিউট্রালাইজেশন অফ ওপিসি, অর্থাৎ ওপিসি যতক্ষণ পর্যন্ত নিউট্রালাইজেশন না হচ্ছে। এবং অ্যাট্রোপিনের যে সাইন সিমটমসগুলো আমরা যখন হচ্ছে গিয়ে ধাতুরা পয়জনিং পড়ছিলাম, ওই ধাতুরা পয়জনিং আমরা কি পড়ছিলাম? ওই যে মর্টন সাইন পড়ছিলাম, মনে আছে? 5টা মর্টন সাইন পড়ছিলাম। সো ওই জায়গায় কী হয়? ড্রাই স্কিন হয়, ড্রাই মাউথ হয়। তো তারপরে হচ্ছে গিয়ে ওই জায়গায় যে সাইন সিমটমসগুলো ছিল সেগুলো যতক্ষণ পর্যন্ত অ্যাপেয়ার না করে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অ্যাট্রোপিন দিব। এবং সাইন সিমটমস অফ অ্যাট্রোপিনাইজেশন এখানে লেখা আছে যে ডাইলেটেশন অফ পিউপিল, ড্রাই মাউথ, নোজ, ড্রাই স্কিন, ডাইলেটেশন অফ ব্রঙ্কিয়াল ট্রি, ফ্লাশিং,
ট্র্যাকিকার্ডিয়া এগুলো হবে। এবং টার্গেট ইন পয়েন্টস অফ অ্যাট্রোপিন থেরাপি, আমরা কখন অ্যাট্রোপিন থেরাপি বন্ধ করব সেটা বলছে যে ক্লিয়ার চেস্ট অন অসকালটেশন উইথ নো হুইচ, এবং যখন পিউপিল পিন পয়েন্ট থাকবে না, হার্ট রেট 80 বিটস পার মিনিটের বেশি হবে, এক্সিলা ড্রাই হবে। সো এই পয়েন্টগুলো আমরা একটু মনে রাখতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যে কাজটা করি, আমরা তো এত কিছু অত দেখতে যাই না, প্র্যাকটিক্যালি আমরা বেড সাইডে যে কাজটা করি, আমরা পিউপিলটা চেক করি টর্চ লাইট দিয়ে, যদি এটা ডাইলেটেড হয়ে যায় পিন পয়েন্ট থেকে তাহলে আমরা ধরে নিই যে ঠিক হয়েছে, এবং পেশেন্ট শান্ত রেস্টলেস হয়ে যাবে, ডিসপার্স হয়ে যাবে, হাত পা নাড়াচাড়া করবে রেস্টলেস হয়ে, এবং ইন্টারমাস্কুলারলি ইন্টারভেনাসলি আমি ডায়াজিপাম দিব এই রেস্টলেস দূর করতে, যখন অ্যাট্রোপিনাইজেশন ফলে রেস্টলেস হয়েছে। সাধারণত দেখা যায় যে অ্যাট্রোপিনাইজেশন হলে টেম্পারেচারটাও বাইরে যায়, এটা ফেভার না, এটা হচ্ছে অ্যাট্রোপিনের ইফেক্ট, কারণ যেহেতু হট স্কিন হয়, ড্রাই হয়ে যায়, এবং এই জন্য কিন্তু আমাদের টেম্পারেচার কিছুটা বাড়তে পারে। এখন ওপিসি পয়জনিংয়ে আমরা অপিনিয়ন কী দিব? ওপিসি পয়জনিংয়ে সাধারণত আমরা যেহেতু একজন পার্সন যখন মারা যায় এবং তার পরে অটোপসি করার পরে অপিনিয়নটা আমি কী দিব, আমি হচ্ছে প্রাইমারি একটা অপিনিয়ন দিব যে দ্য অপিনিয়ন রিগার্ডিং কজ অফ ডেথ ইজ কিপড পেন্ডিং টিল দ্য কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট অফ প্রিজার্ভ ভিসেরা ইজ রিসিভড। অর্থাৎ আমি যেহেতু এখানে ভিসেরা প্রিজার্ভেশন করব এবং সেগুলোকে পরবর্তীতে আমি সেন্ড করব চিফ কেমিক্যাল এক্সামিনার্স এর মহাখালী, যেটা ওই জায়গায় যেহেতু সেন্ড করবো, সো সেখান থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল রিপোর্ট, সেটা থেকে আমি ফাইনাল অপিনিয়নটা দিব। সো ফাইনাল অপিনিয়ন এইভাবে দিব যে কনসিডারিং অটোপসি ফাইন্ডিংস অ্যান্ড কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট অফ দ্য প্রিজার্ভ ভিসেরা, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ওপিসি পয়জনিং হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম। অ্যান্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার, অ্যাক্সিডেন্টাল ইন নেচার, এই যে সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল বা ম্যানার অফ ডেথ, এগুলো উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, আমরা জাস্ট ওয়াজ অ্যান্টিমর্টেম এই পর্যন্তই, যে একজন ডেড পার্সন তাকে একটা ট্রির নিচে পাওয়া গেছে, এটা আমাদের প্রফে ধরছিল যে পাওয়া গেছে, তাহলে তুমি পসিবল কি কি কজ অফ ডেথ ধরবা? লাইটেনিং হইতে পারে, সাডেন ডেথ হইতে পারে, স্নেক বাইট হইতে পারে, ওপিসি পয়জনিং হইতে পারে, হোমিসাইড বা হোমিসাইডাল পয়জনিং হইতে পারে। আমরা অনেকগুলো কথা কিন্তু বলবো, যে কোনো একটা বলবো না। ওপিসি যারা স্প্রে করে জমিতে, অর্থাৎ কৃষক যারা, তাদের বেশ কিছু প্রোফাইল্যাক্সিস বা প্রতিরোধ করার জন্য যাতে ওপিসি পয়জনিং না হয় সেজন্য কিন্তু বেশ কিছু মেজার অবলম্বন করা উচিত, যেগুলো আমরা প্রোফাইল্যাক্সিসে পড়বো, যাতে অ্যাক্সিডেন্টালি পয়জনিংটা না হয়ে যায়। এজন্য যেমন হচ্ছে তাদেরকে প্রোটেক্টিভ বিভিন্ন ক্লোথস যেমন অ্যাপ্রন, গ্লোভস, বুটস, মাস্ক এগুলো ইউজ করতে হবে। তাদের হেড, ফেস এগুলা ভালো করে ওয়াশ করতে হবে সোপ দিয়ে আফটার স্প্রেইং, অর্থাৎ স্প্রে করার পরে। এবং স্প্রে হচ্ছে প্রতিদিন 2 ঘন্টার বেশি করা যাবে না, এবং সপ্তাহে 6 দিনের বেশি করা যাবে না, মানে সপ্তাহে 7 দিনই করলো এরকম না। আর যাদের হচ্ছে লাং ডিজিজ আছে, লিভারে প্রবলেম আছে, কিডনিতে প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্প্রেটা করা যাবে না। যেমন যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে, টিউবারকুলোসিস আছে, তারা এগুলো করতেই পারবে না। এবং স্প্রে করাকালীন কিছু চাবানো বা কিছু খাওয়া এগুলো তো অ্যালাউড না। স্মোকিং, ড্রিঙ্কিং এগুলোও করা যাবে না। এবং যে স্প্রে করবে তাকে প্রপার ইনস্ট্রাকশনস এবং সুপারভিশনে রাখতে হবে। যে সকল জিনিসগুলোতে স্প্রে করা হয়েছে সেগুলো ওয়াশ করতে হবে ইউজ করার পরে। এবং যারা হচ্ছে স্প্রেটা করছে তাদের কিন্তু কিছুদিন পরপরই, বা যারা স্প্রে করে তাদের কিছুদিন পরপরই বিভিন্ন নিউরোলজিক্যাল টেস্ট করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলি, যেটা অনেক সময় স্যারা জিজ্ঞেস করে, যে আসলে প্র্যাকটিক্যাল একটা কথা, যে ওপিসি যখন কেউ স্প্রে করতেছে জমিতে, সে কি ওয়াইন্ডের ফেভারে করবে নাকি অ্যাগেইনস্টে করবে? আনসার হচ্ছে ওয়াইন্ডের ফেভারে করবে। কারণ যদি অ্যাগেইনস্টে করে তাহলে দেখা যাবে যে হচ্ছে তার ওই পয়জনাস সাবস্টেন্সগুলো তার নিজের দিকেই আসতে পারে। সো এই জন্য বাতাসের ফেভারেই বা ওয়াইন্ডের ফেভারেই স্প্রে করবে বা মুভ করবে। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, আমি মেডিকেলিক্যালি ইম্পর্টেন্স যেটা জানবো ওপিসি পয়জনিংয়ের, শান্ত ওপিসি পয়জনিং মেইনলি সুইসাইডাল। এটা আমাদের দেশে বা কান্ট্রিতে রুরাল এরিয়াতে বেশি কমন। আরবান এরিয়াতে কি কমন? আরবান এরিয়াতে সাধারণত বারবিচুরেট অনেক বেশি কমন হয়, মানে সুইসাইডাল পয়জন হিসেবে। এবং অ্যাক্সিডেন্টাল পয়জন হিসেবে যারা হচ্ছে প্যাকার্স বা প্যাকেজিং এর সাথে জড়িত, ম্যানুফ্যাকচার এর সাথে জড়িত, স্প্রে করার সাথে জড়িত, তাদের ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টাল পয়জনিং করতে পারে। এবং যারা হচ্ছে চিলড্রেন আছে তাদের ক্ষেত্রেও হইতে পারে। সাধারণত হোমিসাইড এটার দ্বারা হয় না, কারণ এটার একটা স্মেল যেহেতু থাকে, কেরোসিন লাইক স্মেল, এবং এই স্মেলের কারণে যে সকল জিনিসের স্মেল থাকে সেটা সাধারণত হোমিসাইডে ইউজুয়ালি ইউজ করা হয় না। এবং এটা যেহেতু অনেক বেশি অ্যালার্মিং সাইন সিমটমস থাকে, অনেক প্রমিনেন্ট সাইন সিমটমস থাকে, যেটা স্পষ্টভাবে ফুটে ওঠে এবং আর্লি অ্যাপ্লাই করে, এই জন্য এটা হোমিসাইডাল পয়জন হিসেবে ইউজ করা হয় না। এখন কথা হচ্ছে ড্রাউনিং আর ওপিসি পয়জনিংয়ের যে ফ্রথ, এদের মধ্যে ডিফারেন্স কি? যেমন হচ্ছে ড্রাউনিংয়ের ক্ষেত্রে ফ্রথটা ফাইন, হোয়াইট, লেদারি, ফোমি হয়, এবং এটা মাটি এবং বালি এগুলোর সাথে ইউজুয়ালি মিশে যাইতে পারে। আর ফ্রথ হচ্ছে বের হয়ে আসতেই থাকে। ফ্রথের যে ফ্যানাটা, এই ফ্যানাটাকে আমি যদি মুছেও দিই তারপরেও কিন্তু এটা বারবার বের হয়ে আসবে। ফ্রথ মানে কি? মুখ দিয়ে যে ফ্যানা বের হয় আমরা বলি বাংলায়। এবং ওপিসি পয়জনিংয়ে ফ্রথটা কিন্তু ব্লাড
লাগা থাকে, ব্লাড স্টেইন থাকে, এবং এটা কোনো মানে স্যান্ড বা মাডের সাথে মিক্সড হয় না। আর এটা মানে মুছে দিছি আর বেরোয় আসতে সেরকম না, মানে এটা মানে কন্টিনিউয়াসলি যে বেরোয় আসবে ব্যাপারটা এরকম না। ওপিসি আর কেরোসিন এই দুইটা পয়জনিংয়ের মধ্যে ডিফারেন্স কি? আর সাধারণত দেখা যায় যে ওপিসি পয়জনিং হইলে সিক্রেশন কিন্তু অনেক বেশি হয়, এটা আমরা জানি, কিন্তু কেরোসিন পয়জনিংয়ে কিন্তু সিক্রেশন হবে না, সিক্রেশন অ্যাবসেন্ট থাকবে। এবং ওপিসি পয়জনিংয়ে কিন্তু কেরোসিন লাইক যে স্মেল, সেটা আমি যখন বডিটা কাটবো, বডিটা ইনসিশন দিচ্ছি পার্সনটা মারা যাওয়ার পরে, তখন ভিসেরাগুলো কেটে ইভেন ব্রেনেও কিন্তু আমি হচ্ছে কেরোসিন লাইক স্মেলটা পাবো। কিন্তু আমি কেরোসিন যে পয়জনিং, সেখানে কিন্তু কেরোসিন লাইক স্মেলটা বা কেরোসিন স্মেলটা বডির আউটসাইডে পাওয়া যায়, বাট বডি কাটলে বডির ভিতরে যে ভিসেরাগুলো আছে সেখানে কিন্তু পাওয়া যাবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স যেটা আমাদের মনে রাখতে হবে। আর পোস্টমর্টেম ফাইন্ডিংস কি থাকবে, যেমন হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিংসের মধ্যে কেরোসিন লাইক স্মেল থাকবে ডিউ টু অ্যারোমেক্স, ওই অ্যারোমেক্সের কারণে, এবং ফ্রথ থাকবে, ফ্রথটা হচ্ছে ব্লাড স্টেইন থাকে সাধারণত, এবং নোস অ্যান্ড মাউথ থেকে এটা বের হয় সাধারণত, এবং পাশাপাশি সায়ানোস্ট লিপস, ফিঙ্গার্স, নোটস থাকবে। এবং পোস্টমর্টেম যে স্টেইনিংটা থাকবে সেটা অনেক বেশি প্রমিনেন্ট এবং ডিপ হবে, ভেজটা কনজেস্টেড থাকবে। ইন্টারনাল ফাইন্ডিংসের মধ্যে স্টোমাকের যে মিউকোসা এবং ইন্টেস্টাইন এগুলো হচ্ছে কনজেস্টেড থাকবে, এবং স্টোমাকের কন্টেন্টগুলোও কেরোসিন লাইক স্মেল দিতে পারে। পিটিচিয়াল হেমোরেজ স্পট পাওয়া যাবে সাবপ্লুরাল জায়গায় বা সাবমিউকোসাতে, এই সকল জায়গায় কিন্তু পিটিচিয়াল হেমোরেজ বা পিচ্ছি ছোট ছোট হেমোরেজ কিন্তু পাওয়া যাবে। হার্টটা হচ্ছে গিয়ে সফট ফ্লাবি এরকম থাকতে পারে, ব্রেন ইডিমাটাস হইতে পারে, কনজেশন অফ মানে সব ভিসেরাগুলো সাধারণত কনজেশন বা কনজেস্টেড থাকবে, এবং রেসপিরেটরি ট্র্যাক্টও ব্লাড স্টেইন ফ্রথ থাকবে। লাঙেও গ্রস বা প্রতীয়মান কিন্তু কনজেশন এবং ইডিমা থাকবে। বা যে পার্সনটার পয়জনিং হয়েছে তাকে আমি যখন ডিল করতেছি আমি অবশ্যই কিন্তু গ্লোভস, মাস্ক এগুলো পরে নিব, হ্যাঁ, কারণ স্কিনের মাধ্যমেও কিন্তু বা ইনহেলেশনের মাধ্যমে কিন্তু পয়জনটা ছড়াইতে পারে বা চলে আসতে পারে, এবং কারণ আমরা জানছি যে ওপিসি সব রুটেই কিন্তু অ্যাবজর্পশন হয়। যার ওপিসি পয়জনিং হয়েছে আমি তাকে কী ড্রাগ দিতে পারবো না, এই সকল জিনিস সম্পর্কেও ধারণা থাকতে হবে, যেমন মরফিন, অ্যামাইনোফাইলিন, ফেনোথায়াজাইন বা রিসারপিন, এরকম বিভিন্ন ড্রাগস কিন্তু আমি দিতেই পারবো না। এবং ওপিসি পয়জনিংয়ের কমপ্লিকেশনসগুলোর মধ্যে ইমিডিয়েট কিছু কমপ্লিকেশনস আছে, যেমন পালমোনারি ইডিমা বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়া, লাঙে কেমিক্যাল পেরিটোনাইটিস বা হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লাইসিমিয়াও হইতে পারে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি, সেগুলো একটা ইমিডিয়েট অ্যাবনর্মালিটিস আমি মনে রাখতে পারি। ডিলেডের মধ্যে যেমন জিবিএস, আমরা আগে ওই যে ডিলেড সিমটম যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা জানছিলাম যে জিবিএস মানে কি, গাইলিয়ান ব্যারি সিনড্রোম। সো এই সিনড্রোমটা হইতে পারে, প্যারালাইসিস হইতে পারে, নিউরোটক্সিসিটি হইতে পারে। ক্রনিক পয়জনিংটা কাদের হয়? ক্রনিক পয়জনিং হচ্ছে যারা সাধারণত এই পেস্টিসাইড বা ওপিসি স্প্রে করে তাদের মেইনলিগুলো হয়, এবং এক্ষেত্রে সিমটমসগুলো উইকনেস, অ্যাংজাইটি, গেইট ডিসঅর্ডার, মাসেল ক্রাম্পস, প্যারাস্থেসিয়াসিস বা ড্রাউজিনেস, কনফিউশন, ইরিটেবিলিটি বা সাইকেট্রিক বিভিন্ন ম্যানিফেস্টেশন, মেন্টাল বিভিন্ন প্রবলেম, এইগুলো হচ্ছে ক্রনিক যারা পয়জনিংয়ের শিকার হয় তাদের ক্ষেত্রে হয়, কারণ তারা অনেক দিন ধরে যেহেতু এক্সপোজড, তাদের ক্ষেত্রে আস্তে ধীরে এরকমগুলো পাওয়া যায়। আর কিছু গ্রুপ আছে যারা হচ্ছে এই রিস্ক গ্রুপ হিসেবে পরিচিত, যারা হচ্ছে এই ম্যানুফ্যাকচার বা প্যাকেজিংয়ের সাথে জড়িত, অথবা যারা হচ্ছে স্প্রে করে, আগেই বলছি, এবং চিলড্রেন্স যারা বা রিসার্চ ওয়ার্কার যারা এগুলো নিয়ে রিসার্চ করে,